ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আকাশ ভরা সূর্য তারা। এটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়। আজকে দেখো, এই অধ্যায়টা আমরা আলোচনা করব কতগুলো এই নির্দিষ্ট বিষয়গুলোর উপর। দেখো, দিনের বেলা যে আকাশটাকে আমরা সূর্যের আলোয় আলোকিত দেখি, রাত্রিবেলা যদি কোনো খোলা জায়গায় তোমরা সন্ধেবেলা দাঁড়িয়ে আকাশটার দিকে তাকাও, দেখো, তাহলে মনে হবে সারা আকাশ জুড়ে অসংখ্য আলোর বিন্দু ঝলমল করছে। ঠিক যেমন আমাদের ছোটবেলায় পড়া সেই নার্সারি রাইমটার মতো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। কিন্তু এই অসংখ্য আলোর বিন্দু সব কিন্তু তারা নয়, গ্রহ উপগ্রহ ধূমকেতু ছায়াপথও আছে। আর এই সব মিলে আমাদের মহাবিশ্ব কিন্তু অনন্ত রহস্যে ঘেরা অনাবিষ্কৃত এক জগৎ। চলো আমরা রকেটে করে সেখানে পাড়ি দিই। দেখো, আমরা আমাদের পৃথিবী ছেড়ে আকাশ মহাকাশ পেরিয়ে সৌরজগতের গ্রহ উপগ্রহ পেরিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের ছায়াপথ আকাশগঙ্গায়। আর এই অনন্ত অসীম মহাবিশ্বের প্রতিটি বস্তু, যেমন ধরো এই ছায়াপথ, নীহারিকা, গ্রহ, তারা, উপগ্রহ, উল্কা, ধূমকেতু, এই সব কিছুকেই কিন্তু এক কথায় বলা হয় জ্যোতিষ্ক। আমরা আমাদের ছায়াপথ এই আকাশগঙ্গা এত বড় যে এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলো পৌঁছতে প্রায় 1000 আলোকবর্ষ সময় লাগে। তোমরা আলোকবর্ষকে জানো তো? অর্থাৎ আলো, 1 সেকেন্ডে আলোর গতিবেগ আমরা জানি যে সারা বিশ্বের সর্বোচ্চ গতিবেগ আলোরই, সেটা হলো সেকেন্ডে প্রায় 300,000 কিলোমিটার। এই গতিবেগে আলো 1 বছরে যতটা পথ যেতে পারে সেটাই হলো আলোকবর্ষ। তাহলে কি অসীম আমাদের এই ছায়াপথের বিস্তার! আর এই এক একটা ছায়াপথ লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে। প্রায় 100 কোটি নক্ষত্র আমাদের এই ছায়াপথে রয়েছে, যার আবার যাকে কেন্দ্র করে তার যে গ্রহের পরিবার সেও প্রায় 200 কোটির মতো। এর মধ্যে আমাদের নিজেদের সৌর পরিবার, যে সৌরজগৎ, যার মধ্যে পৃথিবী গ্রহে আমাদের বাসস্থান, সেই সৌর পরিবার কিন্তু এই ছায়াপথের একেবারে প্রান্তের দিকে রয়েছে। এইরকমভাবে ছায়াপথ কিন্তু অনেক রকম হতে পারে, প্যাঁচানো, ডিম্বাকার, অনেক ধরনের। এবং 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আমাদের এই আকাশগঙ্গা একটা বিরাট প্যাঁচানো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে আমরা যত তারা দেখি সবই কিন্তু আমাদের এই ছায়াপথেরই অংশ। আকাশ ভরা এই তারাগুলো কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে, হলদে, সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। এই নক্ষত্র কিন্তু আসলে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের নিজস্ব আলো আর উত্তাপ আছে। আর নীহারিকা হলো এই তারাদের সৃষ্টিক্ষেত্র। হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস এবং ধূলিকণার বিরাট মেঘ, এই নীহারিকা থেকেই কিন্তু এক একটা তারা এবং তার যে গ্রহের পরিবার সেগুলোর সৃষ্টি হয়। তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হলো কিভাবে, তার আগেই বা কী ছিল। দেখো, মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল, যেটাকে আমরা সুপারচার্জড ব্ল্যাক হোলের মতো বলতে পারি, ভেবে নিতে পারি। প্রায় 1400 কোটি বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয় এবং একটা বিরাট বিস্ফোরণের মাধ্যমে প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই সঙ্গে প্রচুর ধূলিকণা, গ্যাস আর মহাজাগতিক মেঘের সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ, গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এই সব কিছু। এবং এখান থেকেই পদার্থ, শক্তি, সময় এবং স্থানের উৎপত্তি। আবার ফিরে আসি তারাদের কথায়। তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো অথবা এবার লক্ষ্য করবে যে কাছাকাছি থাকা তারাগুলোকে কখনো কখনো কাল্পনিকভাবে যোগ করলে নানা রকম আকৃতি, ছবি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল। এই সম্পর্কে কত রূপকথা, কল্পকাহিনী মানুষ চিরকাল ভেবেছে। দেখো, উত্তর আকাশে এই সপ্তর্ষি মণ্ডল, এটা আমাদের বেশ পরিচিত। এই সপ্তর্ষি মণ্ডল থেকে কোনো কাল্পনিক রেখাকে যদি সরাসরি উত্তরে যোগ করা যায়, তাহলে উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, যেটাকে আমরা মেরু নক্ষত্র বলি, ধ্রুবতারা, সেই ধ্রুবতারাকে আমরা দেখতে পাবো। এবং গোটা আকাশ জোড়া এই তারাকে কিন্তু আমরা দেখতে পাই যে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঘুরছে, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। আরও একটি নক্ষত্রমণ্ডল কালপুরুষ, যাকে একটা শিকারী পুরুষ হিসেবে ভাবা হয়, যার বেল্টের 3টে নক্ষত্রকে আমরা চিনি। আর একটা দেখো ক্যাসিওপিয়া, যেটা কিন্তু ইংরেজি ডাব্লিউ অক্ষরের মতো দেখতে। এরকমভাবে আরও অনেক নক্ষত্রমণ্ডল তোমরা দেখতে পারো।
আচ্ছা, এটা কি হলো বলো তো? এটা হলো উল্কাপাত, যেটাকে আমরা চলতি কথায় তারা খসাও বলে থাকি। এটা কিন্তু তারা খসে পড়লো না আকাশ থেকে। এরকমভাবে কোনো গ্রহ, ধূমকেতুর টুকরো সে পৃথিবীর বায়ুমণ্ডলে চলে এলে সংঘর্ষে জ্বলে ওঠে এবং তার একটা কণা, ছোট অবশিষ্টাংশ পৃথিবীতে এসে পড়ে, যেটাকে আমরা হঠাৎ আকাশ থেকে তারা খসে পড়ছে বলে মনে করি। দেখো, এই যে তারা খসার কথা বলছিলাম, কিছুটা এরকম দেখতে লাগে। তোমরা যদি কিছুটা ধৈর্য ধরে আকাশের দিকে তাকিয়ে থাকো, সন্ধ্যের বেলা একটা না একটা দেখতে পাবে। প্রথমে আমরা এই দেখো 3 রকম আরও জিনিস আছে, যেটা নক্ষত্র, গ্রহ, উপগ্রহেরও বাইরে, সৌরজগতেরও অংশ এবং মহাবিশ্বেরও অংশ। সেটা হলো, একে বলি আমরা গ্রহাণু, এটা হলো উল্কা এবং এটা হলো ধূমকেতু। তো এইভাবে গ্রহের টুকরোগুলো গ্রহাণু বা গ্রহাণুপুঞ্জের মতো, কিন্তু সৌরজগতের মধ্যেও আছে, সৌরজগতের বাইরেও আছে। আর ধূমকেতুগুলোকে আমরা ঝাঁটার মতো লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক বলে থাকি। সূর্যের কাছাকাছি এলে এদের ধুলো গ্যাস জ্বলতে শুরু করে লেজের মতো আকৃতি তৈরি হয়। আর মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসে, যাকে আমরা উল্কাপাত বলে থাকি। দেখো, রাতে যে এত অসংখ্য তারা ভরা আকাশ দেখি আমরা, দিনের বেলা সেগুলো কোথায় যায় বলো তো? দিনের বেলা তো কই আমরা আকাশে তারা দেখি না। তাহলে দিনের বেলা কি তারাগুলো থাকে না আকাশে? তা কিন্তু নয়। দিনের বেলা দেখো, ঠিক যেমন এরপর কিন্তু সূর্যের দিনের বেলা প্রচুর আলোর কারণে, সূর্যের উজ্জ্বলতা অনেক বেশি, যেহেতু সেটা আমাদের অনেক কাছে আছে, সে কারণে কিন্তু আকাশের অন্য তারাদের আমরা দেখতে পাই না। আচ্ছা, এবার আমরা জেনে নিই আমাদের এই সৌর পরিবারের প্রাণ কেন্দ্র এবং আমাদের পৃথিবীতে উত্তাপ, আলো এবং প্রাণের অস্তিত্বের যে মূল উৎস, কারণ, সেই সূর্যের কথা। সূর্য আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় আর 3 লক্ষ গুণ ভারী। আর সূর্যের বাইরের দিকের উষ্ণতা, বাইরের যে করোনা অংশ, তার উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এর কেন্দ্রের উষ্ণতা অনেক অনেক গুণ বেশি, প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এই সূর্যের এত পরিমাণ আলো আর উত্তাপের কিন্তু 200 কোটি ভাগের 1 ভাগই মাত্র পৃথিবীতে এসে পৌঁছয়। সে কারণেই পৃথিবীতে প্রাণের অস্তিত্বের সম্ভব হয়েছে। দেখো, সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলোতে কিন্তু একটু কম উজ্জ্বল লাগে এবং এই কালো দাগগুলোকে বলা হয় সৌর কলঙ্ক। সূর্যে সর্বক্ষণ হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে এবং অনন্ত জ্বালানি উৎস সূর্যেরও কিন্তু তারও আয়ুর একটা নির্দিষ্ট সীমা আছে। এই ধরনের ছোট লাল বা হলুদ নক্ষত্রগুলো কিন্তু মোটামুটি 1000 কোটি বছরের মতো কিন্তু তাদের আয়ু, যার অর্ধেকটা প্রায় পেরিয়ে এসেছে। দেখো, সূর্যের বাইরের করোনা অংশে থেকে ছোট ছোট বিস্ফোরণ হয় প্রায়ই, এবং প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বলা হয়। প্রতি 11 বছর অন্তর এই সৌরঝড় কিন্তু তীব্র হয়ে ওঠে এবং সেই ঝড়ের প্রভাব পৃথিবী পর্যন্ত এসে পৌঁছায়। পৃথিবীর ভূচুম্বকত্বকে এটা প্রভাবিত করে এবং সে কারণে কখনো কখনো এই সময়গুলোতে কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা যায় এইভাবে। এবার চলো আমরা আমাদের এই ছায়াপথে আমাদের সৌরজগৎ, সূর্যের পরিবার সম্বন্ধে জেনে নিই। আমাদের এই ছায়াপথের ধারের দিকে ওরায়ন নক্ষত্রপুঞ্জের মধ্যে আমাদের এই সূর্যের পরিবার অবস্থিত এবং এই সূর্যের পরিবারের একেবারে কেন্দ্র হচ্ছে আমাদের কেন্দ্রস্থ যে নক্ষত্র, সেটা হলো আমাদের সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিতে 8টি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে। এই 8টি গ্রহকে আমরা 2টো শ্রেণীবিভাগে ভাগ করতে পারি। তারা হলো অন্তঃস্থ গ্রহ এবং বহিঃস্থ গ্রহ। এই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টে গ্রহ অন্তঃস্থ গ্রহ। এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এরা কিন্তু আকারে ছোট, এদের সেরকম করে বেশি পরিমাণে উপগ্রহের সংখ্যা নেই, এদের কঠিন ভূপৃষ্ঠ রয়েছে। প্রথমেই আসি বুধের কথায়। সূর্য থেকে প্রথম গ্রহ এবং সবচেয়ে ছোট পথে সূর্যকে প্রদক্ষিণ করে। এরপরে আসি শুক্রের কথায়। শুক্র কিন্তু সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। এর কারণ হলো কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি এবং উষ্ণায়নের ফলে এর তাপমাত্রা এত বেশি হয়ে যায়। এরপরে আমাদের নিজেদের গ্রহ, নীল গ্রহ মহাকাশ থেকে, কারণ জলের উপস্থিতি এবং প্রাণের উপস্থিতি, একমাত্র জীবন্ত গ্রহ। এরপরে আসি মঙ্গলে। মঙ্গলে কিন্তু বিজ্ঞানীরা বলেন যে একসময় তরল জল এবং প্রাণের অস্তিত্বও ছিল এবং এটা আকারে আয়তনে কিন্তু আমাদের পৃথিবীরই সমান। এর পরিক্রমণও
কিছুটা পৃথিবীর সমান সময় লাগে। এরপর বহিস্থ 4টে গ্রহ, তার বৃহস্পতি এবং শনিকে বলা হয় গ্যাস জায়েন্ট এবং নেপচুন এবং বলা হয় আইস জায়েন্ট। এই গ্যাস জায়েন্টগুলো মূলত কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত, এবং আইস জায়েন্টের মধ্যে মিথেন, অ্যামোনিয়া, তরল জল, কঠিন বরফ এইগুলো এবং পাথর রয়েছে। এই 4টি গ্রহের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো বলয়যুক্ত এবং সলিড সারফেস নেই। প্রথম দেখো জুপিটার, বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তারপর আসি শনি গ্রহের কথায়। শনি গ্রহকে কিন্তু আমরা এর যে বিশেষ বৈশিষ্ট্য বলয় দিয়ে চিনি। এই 7টি বলয়ের বিস্তার অনেক বেশি হলো এর কিন্তু প্রস্থ বেশ কম। অসংখ্য গ্রহর ছোটো ছোটো টুকরো দিয়ে এই বলয় তৈরি। এরপর আসে ইউরেনাসের কথায়। সবুজ এই গ্রহ মিথেন গ্যাসের প্রভাবে এই গ্রহের বিশেষ বৈশিষ্ট্য কিন্তু প্রায় অনুভূমি কক্ষে প্রদক্ষিণ করে। নেপচুন হিলিয়াম গ্যাসের প্রভাবে নীল রঙের এবং সৌরজগতের সবচেয়ে দূরতম গ্রহ এবং শীতলতম গ্রহ। এরপরে এই অ্যাস্টেরয়েড বেল্ট আছে, অর্থাৎ গ্রহের ভাঙা টুকরের অংশ। এবার আমরা জেনে নিই চলো উপগ্রহের কথা। আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ যে চাঁদ, সে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে সূর্যকে প্রদক্ষিণ করে। এই যে জ্যোতিষ্কগুলো, এরা কিন্তু গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে এবং এদের নিজের আলো উত্তাপ থাকে না। চাঁদ পৃথিবীর মোটে 4 ভাগের 1 ভাগ ভর এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের 6 ভাগের 1 ভাগের অধিকারী। তো এই একবার পরিক্রম করতে চাঁদের সময় লাগে কিন্তু 27 দিন 8 ঘন্টা প্রায়। এই কারণে আমরা একটা পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত আকাশে যদি তোমরা চাঁদকে লক্ষ্য করো, তাহলে যে অবস্থায় চাঁদ রয়েছে সেই অবস্থায় সূর্যের আলো চাঁদের গায়ে কিভাবে পড়ছে, যতটা পড়ছে ততটুকুই অংশ আমরা পৃথিবী থেকে দেখতে পাই। সে কারণেই কিন্তু চাঁদের এই বাড়া কমাটা লক্ষ্য করা যায় এবং একে বলা হয় চন্দ্রকলা। একটা অবাক করা বিষয় জানো, যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, আবার এইভাবেই সূর্যকেও প্রদক্ষিণ করছে, কিন্তু আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদের সবসময় একটা দিকে দেখতে পাই। কেন জানো? কারণ চাঁদের আবর্তন এবং পরিক্রমণ এটার সময়টা একই রকম, সে কারণে চাঁদ সবসময় একটা দিকই সামনে রেখে পৃথিবীকে প্রদক্ষিণ করে। কখনো চাঁদের উল্টো দিকটা আমরা দেখতে পাই না। তো এইভাবেই চাঁদ কিন্তু সূর্যকেও প্রদক্ষিণ করছে। আমরা যে বিষয়গুলো জানলাম তার মধ্যে প্রধান 3 রকম যে জ্যোতিষ্ক, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এর উদাহরণ হিসেবে আমরা সূর্য, পৃথিবী এবং চাঁদের কথা ভাবতে পারি। এদের মধ্যে পারস্পরিক যদি তুলনামূলক আলোচনা করি, তাহলে আমরা দেখব যে নক্ষত্র আকারে বড়, গ্রহ নক্ষত্রের থেকে ছোট এবং উপগ্রহ কিন্তু গ্রহের থেকেও ছোট। গ্রহ পরিবারের কেন্দ্রে থাকে নক্ষত্র, আর গ্রহ ঘোরে নক্ষত্রের চারিদিকে, আর গ্রহের চারিদিকে ঘোরে কিন্তু উপগ্রহ। আর নক্ষত্রের নিজস্ব আলো আছে, গ্রহেরও নেই, উপগ্রহেরও নেই। গ্রহ এবং উপগ্রহ দুটোই কিন্তু নক্ষত্রের আলো পড়ে আলোকিত হয়। তো এখানে আমরা দেখে নিতে পারি যে আমাদের সৌর পরিবারের কেন্দ্রস্থ নক্ষত্র সূর্য, সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী, এবং পৃথিবীকে প্রদক্ষিণ করছে যে উপগ্রহ চাঁদ। এবারে আমরা একটু মহাকাশ অভিযানের কথা জেনে নিই। দেখো, পৃথিবীর জনসংখ্যা যে জায়গায় পৌঁছচ্ছে দিন দিন, একটা সময় হয়তো আমরাও মহাকাশের অন্য কোনো গ্রহে বা উপগ্রহে গিয়ে থাকতে শুরু করবো বা থাকতে হবে, এরকম পরিস্থিতি আসবে। দেখো, ভারত সহ পৃথিবীর সমস্ত দেশই সমস্ত না হলেও কিছু দেশ মহাকাশ অভিযান করেছে। ভারতের যেমন মহাকাশ গবেষণা সংস্থা হলো ইসরো, সেরকম আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা। আমরা সবচেয়ে ওপরে যে 3 জন মহাকাশচারীর ছবিটি দেখছি, তোমাদের হয়তো বা পরিচিত। তারা হলেন প্রথম 3 মহাকাশ যাত্রী যারা চাঁদে অবতরণ করেছিলেন বা চাঁদ অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন, নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। তারপরে আমরা যে ছবিটি দেখছি সেটি কিন্তু ভারতের সাম্প্রতিক যে চন্দ্রযান 2 2019 সালের সেপ্টেম্বর মাসের একটি ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে উজ্জ্বল স্বর্ণপালকের মতো হয়ে থাকবে। চন্দ্রযান 1ও ভারত কিন্তু 2006 সালে পাঠিয়েছিল, এবং 2014 সালে ভারত কিন্তু মঙ্গলেও যান পাঠিয়েছিল। আর একদম নিচে যে 2 জন অসামান্য মহিলাকে দেখছেন, তাদের একজন হলেন কল্পনা চাওলা, আর বাঁদিকে তিনি হলেন সুনিতা উইলিয়ামস। এই দুজনেই কিন্তু জন্মসূত্রে ভারতীয়,
বংশোদ্ভূত হলেও তারা কাজ করেছেন আমেরিকার নাসাতে, এবং কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহাকাশচারী, আর সুনিতা উইলিয়ামস কিন্তু মহাকাশের সবচেয়ে বেশি সময় কাটানো মহাকাশচারী হিসেবে। একসময় হয়তো তোমরাও তোমাদেরও নভোশ্চর হওয়ার স্বপ্ন নিয়ে তোমরা পৌঁছে যেতে পারো মহাকাশে। দিনটা ছিল 1969 সালের 16ই জুলাই। আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপোলো 11। এর মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন, আর ঈগল নামে আরেক অংশের সাহায্য নিয়ে নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন চাঁদের মাটি ছুঁলেন 21শে জুলাই। মানবজাতির পক্ষে কিন্তু এটা একটা বিরাট পদক্ষেপ, এবং আমাদের মহাকাশ অভিযানের ইতিহাসে এটা একটা স্বর্ণালী অধ্যায়। সারা পৃথিবীর অসংখ্য মানুষ এই অভিযান সরাসরি দেখেছিল তাদের টেলিভিশনের পর্দায়। দুই অভিযাত্রী চাঁদের মাটিতে অনেকক্ষণ ঘুরলেন, তাদের মতো করে পর্যবেক্ষণ করলেন এবং নমুনা সংগ্রহ করলেন, করে আবার পৃথিবীতে ফিরে এলেন। এবার চলো নীল আর্মস্ট্রংয়ের মতো যদি আমরাও চাঁদে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা এখন চাঁদে, এখানে বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না। যে চাঁদটাকে পৃথিবী থেকে পূর্ণিমার সময় আমরা উজ্জ্বল গোল থালার মতো মসৃণ গোলকের মতো দেখি, সে চাঁদ কিন্তু আসলে অত্যন্ত ঊষর, রুক্ষ, এবড়োখেবড়ো পাথরে ভরা। এখানে খানাখন্দ অনায়াসে লাফিয়ে পার হয়ে যাওয়া যায়, কারণ চাঁদের আকর্ষণ শক্তি পৃথিবীর 6/1 তাই নিজেকে অনেক হালকা লাগে, এবং আশপাশটা একেবারেই নিস্তব্ধ, কারণ বাতাস নেই। সে কারণে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। আর চাঁদের যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকে কিন্তু ভীষণ গরম, আর যে দিকটা উল্টো দিকে থাকে সেখানে তাপমাত্রা হিমাঙ্কেরও প্রায় 150 ডিগ্রি নিচে নেমে যায়। এবং যেহেতু চাঁদের বায়ুমণ্ডল নেই, তাই সব কিছু এখানে সাদা কালোতে দেখা যায়। আলো পড়লে সাদা, আর আলো না থাকলে কালো। চাঁদের আকাশেও কিন্তু আমরা যেরকম পৃথিবীর আকাশে আমরা চাঁদকে দেখি, তেমনি চাঁদের আকাশেও কিন্তু এইভাবেই পৃথিবীকে উজ্জ্বল নীল গোলকের মতো উঠতে দেখা যায়। ক্ষুদে জ্যোতির্বিজ্ঞানীরা দুটো কাজ ছটপট করে ফেলতে হবে। তারা চেনার মজাই আলাদা। তোমরা এবার থেকে আকাশে কখন, কোন সময়, কোথায় কোন তারা বা নক্ষত্রমণ্ডল দেখলে একটা ডায়েরিতে কিন্তু লিখে ফেলবে। আর একটা কাজ করতে হবে, সাম্প্রতিক কোনো উল্কাবৃষ্টি, ধূমকেতু বা যদি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের মতো ঘটনা ঘটে বা মহাকাশ অভিযান হয়, তাহলে সে খবরটা তোমরা সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করে কোলাজ করে ফেলতে পারো। আর দুটো প্রশ্নের ঝটপট উত্তর দিয়ে দাও তো, যে বুধ সৌরজগতের প্রথম গ্রহ হলেও কেন শুক্র সৌরজগতের উষ্ণতম গ্রহ? আর কোন গ্রহের একদিন 1 বছরের থেকেও বেশি বড়? এই প্রশ্নগুলোর উত্তর পেরে গেলেই তোমরা কিন্তু এই অধ্যায়টা মোটামুটি বুঝেছো, নিজেরাও বুঝতে পারবে।